I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে বলিউডের একটা খুবই সাকসেসফুল ফিল্ম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার কিছু আর কি রিয়াকশন আর কথাবার্তা কিছু বলবো। তো আপনারা সবাই এই ধুম ফ্র্যাঞ্চাইজিটাকে তো জানেনই, আপনারা সবাই ওয়েল অ্যাকোয়েন্টেড এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে। আপনাদের সবার নিশ্চয়ই খুব পছন্দের আর কি ফিল্ম ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটা নিশ্চয়ই পড়ে। তো যাই হোক, এবারে আর কি ধুম এই সিরিজটা আর কি পরে বন্ধ হয়ে গেল কেন, মানে এটা আর পরে আগে এগুলো না কেন, এই সব কিছু নিয়ে আর কি এখানে আমার আর কি কথাবার্তা, আমার রিয়াকশনস দেবো, আমার যেটা মনে হয় আর কি সেটা আমি এখানে জানাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা দেখতে হবে যে যে প্রথম যে ধুমটা হলো, সেই ধুমের আর কি কাস্টের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কাস্টে কারা কারা ছিল? অভিষেক বচ্চন, জন অ্যাব্রাম, উদয় চোপড়া, ঈশা দেওল, রিমি সেন। এই পাঁচজন অ্যাক্টর্স অ্যাক্ট্রেসেসদের আপনি ক্যারিয়ারটা দেখে নিন। ওই সময় 2004 অবধি ওদের কিন্তু কারোর ক্যারিয়ার যে খুব একটা সাকসেসফুল ছিল তা কিন্তু না। উদয় চোপড়া মানে মহব্বতের পরে যে খুব একটা সাকসেসফুল অ্যাক্টর হয়েছিল তা কিন্তু নয়। এমনকি অভিষেক বচ্চন তখন 17টা ফ্লপ দিয়ে আর কি মানে ফ্লপ মাস্টার হয়ে গেছে। উদয় চোপড়ার কোনো সোলো হিট নেই, অভিষেক বচ্চনের 17খানা পরপর ছবি ফ্লপ। এদিকে রিমি সেনের ওই হাঙ্গামা বাদ দিয়ে একটা ছবি হিট নেই, আর ঈশা দেওলেরও কোনো ছবি হিট ছিল না। মানে ফ্লপ কাস্ট নিয়ে, সোজা কথা স্টার কাস্ট না, ফ্লপ কাস্ট নিয়ে আর কি মানে আদিত্য চোপড়া এই ছবিটি নির্মাণ করেছিলেন। ডিরেক্টর ছিলেন সঞ্জয় গাড়ভি, কিন্তু প্রডিউসার তো আদিত্য চোপড়া আর যশরাজ ফিল্মসই ছিল। তো ভেবে দেখুন, ফ্লপ কাস্ট নিয়ে এরকম একটা জনরায় তারা একটা সিনেমা ট্রাই করেছিল, আর এই জনরাটা খুব নতুন ছিল ইন্ডিয়ান সিনেমার জন্য। তখনও ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের হাইস্ট ফিল্ম কাপলড উইথ আর কি বাইক অ্যাকশন আর তাছাড়া এরকম স্টাইলিস্টিক ছবি আর কি তখনও কিন্তু বলিউডে কেন পুরো ইন্ডিয়াতেই হয়নি। ইন্ডিয়াতে এই ধরনের আর কি বাইক স্টান্ট ওয়ার মার্কা আর কি অ্যাকশন ফিল্ম, তার সঙ্গে আবার হাইস্টটাকে মিলিয়ে এই ধরনের জনরায় আর কি এই ধরনের সিনেমা কখনো এর আগে আমাদের ইন্ডিয়াতে ট্রাই হয়ইনি। তো বলিউড এই ধরনের আর কি জনরাতে আর কি একটা রিস্ক নিয়েছিল, মানে ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি রিস্কি মুভ, বিকজ এই ধরনের জনরায় কিন্তু কখনো সিনেমা এর আগে বলিউডে হয়নি। আর তাছাড়া বলিউডে তখন যে কাস্ট ছিল মানে ধুমে, আগেই বলেছি মানে কেউ খুব একটা স্টার কাস্ট কিন্তু ছিল না। হ্যাঁ, অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের ছেলে, ঈশা দেওল ধর্মেন্দ্রের আর কি মেয়ে। তো তারা ধর্মেন্দ্রের মেয়ে হতে পারে বা অমিতাভ বচ্চনের ছেলে হতে পারে, কিন্তু তখনও তাদের ক্যারিয়ারে একটাও হিট সিনেমা নেই, সব ফ্লপ। উদয় চোপড়া, যশরাজ চোপড়ার ছোট ছেলে আর আদিত্য চোপড়ার ভাই, তো কি হলো? ফ্লপ। মহব্বতের পরে তার একটা ছবি হিট নেই। আর জন আব্রাহাম তো এখানে পুরো আউটসাইডারই, তখন তার ওই জিসম ছাড়া আর একটাও হিট ছবি নেই। তো মানে পুরো ফ্লপ কাস্ট দিয়ে আর কি এই ছবিটি নির্মাণ হয়েছিল, এরকম একটা স্টাইলিস্টিক বাইক স্টান্ট মার্কা সিনেমা অ্যালং উইথ সাম হাইস্ট। তো এই ধরনের ছবি আর কি ইন্ডিয়াতে জাস্ট প্রথমবার ট্রাই হয়েছে। ডেফিনেটলি হলিউডের থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল, কেন এই ধরনের ছবি হলিউডে প্রচুর দেখা গেছিল, ইন্ডিয়াতে এটা ফার্স্ট টাইম ট্রাই হলো। কিন্তু এটা একটা খুব বড় সারপ্রাইজ একটা হিট ছিল, মানে এটা খুব বড় হিট ছিল তখন। মানে এরকম একটা সিনেমাটা খুব সাকসেসফুল হয়ে গেছিল, মানে সারপ্রাইজিংলি খুব বড় সাকসেস ছিল এটা। সারপ্রাইজ বিকজ এই ধরনের ফ্লপ কাস্ট নিয়ে যে ছবিটা হিট হবে অনেকের কিন্তু আশা ছিল না। আর তাছাড়া এই জনরাটা খুবই নতুন ছিল ওই সময়। তারপরে আবার এটার পার্ট 2 হলো আর পার্ট 3ও হলো, কিন্তু তারপরে এমন কি হলো যে ছবিটা আর কি বন্ধ হয়ে গেল, আর কি সেই সিরিজটা আর এগোলো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আর কি ফার্স্ট পার্টটা যখন হয়েছে, আগেই বলেছি প্রত্যেকটা ফ্লপ অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেসদের নিয়ে নিয়ে হয়েছে, কেউ এস্টাবলিশ ছিল না বলিউডে ওই সময়। ঠিক আছে, তারপরে আর কি সবার ক্যারিয়ারটা মোটামুটি এস্টাবলিশ হয়েছিল এই পার্ট 1টার পরে। অভিষেক বচ্চনের তখন এটা প্রথম হিট, জন আব্রাহামের তখন ফার্স্ট মেজর হিট, তাও একটা যশরাজ ফিল্মসের সাথে। উদয় চোপড়ারও ক্যারিয়ারটা তখন আর কি মোটামুটি একটু সেট হলো, অল্প স্বল্প সেট হলো আর কি, যদিও তাদের ক্যারিয়ারটা পরে আর বেশি এগোলো না। ঈশা দেওল, রিমি সেন বা উদয় চোপড়া এদের ক্যারিয়ারটা তো আগে খুব একটা এগোলো তো না, বাট তাও আর কি একটা হিট তো পেয়ে গেছিল। এদিকে অভিষেক বচ্চনের ক্যারিয়ারটা মোটামুটি সেট হলো আফটার ধুম। তারপরে আর কি আস্তে আস্তে তার কটা ছবি হিট হয়েছে, ভালো অ্যাক্টর হিসেবে আর কি লোকেরা তাকে চিনতে শুরু করলো, যে হ্যাঁ এই অভিষেক বচ্চন কিন্তু অ্যাক্টিং করতে জানে। কিন্তু আর যাই হোক, অ্যাক্টর হিসেবে শুধু পরিচিতি পেলেই হলো না, আপনাকে সাকসেসফুল স্টার সুপারস্টার হতে হবে, আর তার জন্য আপনার সিনেমাকে
দারুণ বিজনেস করতে হবে, মানে আপনার স্টার পাওয়ার এত হতে হবে যে আপনার কাঁধে যেন একটা যে কোনো বাজে বেকার সিনেমাও যেন বক্স অফিসে প্রফিট তুলতে পারে। আর সেটা যতক্ষণ হচ্ছে না, আপনি কিন্তু কখনোই একটা সাকসেসফুল স্টার বা সুপারস্টার কখনোই হতে পারবেন না। তো অভিষেক বচ্চনের এটাই সমস্যা হয়ে গেল। ভালো অ্যাক্টর হিসেবে সব জায়গায় পরিচিতি তো পেয়ে গেল, কিন্তু কখনো সে সাকসেসফুল অত বড় স্টার হতে পারেনি। সে কারণে দেখবেন ধুম টুতে অভিষেক বচ্চনের রোলের প্রমিনেন্সটাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছিল, আর সেখানে ঋত্বিক রোশনকে নেওয়া হলো। বিকজ এখন আর কি ইয়শরাজরা প্ল্যান করলো যে এই ধুমটাকে নিয়ে তারা আরো বড় একটা সিরিজ বানাবে, তারা আরো অনেক লোক অব্দি পৌঁছাতে চায়, তারা এটার আরো ভালো বিজনেস চাইছিল, আরো বেশি লোক অব্দি তারা পৌঁছাতে চেয়েছিল। সেই জন্য তারা ঋত্বিক রোশনকে আর কি এবারে চোরের রোলটাতে নিল। ঋত্বিক রোশন ততক্ষণে অলরেডি এস্টাবলিশ, ততক্ষণে অলরেডি একটা সুপারস্টারডম সে পেয়ে গেছে। কিন্তু অভিষেক বচ্চন তখনও আর কি, সে আর কি স্টার হচ্ছে, সে তখনও কিন্তু স্টার হতে পারেনি। আর পরে গিয়েও অভিষেক বচ্চন যে খুব বড় স্টার হয়েছে তা কিন্তু না। তো এইটা হয়ে গেল সমস্যা। অভিষেক বচ্চন এখানে পুলিশের রোলে, অভিষেক বচ্চনকে এমন একটা রোলে আর কি কাস্ট করা হয়েছিল ফার্স্ট ফিল্ম থেকেই, যে আর কি ওর রোলটাকে তো ছাটানো গেল না। বিকজ অভিষেক বচ্চন আর উদয় চোপড়া প্রত্যেকটা আর কি সিনেমায় রিপিট আর কি হচ্ছে, সেই পুলিশ অ্যান্ড পুলিশের অ্যাসিস্ট্যান্ট। খালি চোরের রোলটা চেঞ্জ হচ্ছে। ফার্স্ট পার্টে জন আব্রাহাম ছিল, সেকেন্ড পার্টে ঋত্বিক রোশন এলো, থার্ড পার্টে আমির খান। কিন্তু অভিষেক বচ্চনের রোলটা কনস্ট্যান্ট। কিন্তু অভিষেক বচ্চন যেহেতু বড় স্টার হতে পারেননি, ওইখানে হয়ে গেল সমস্যা। ওই কারণে ওনার রোলটাকে আর কি ছোট করে দিয়ে এখানে চোরের রোলটাকে আরো বেশি করে দেখানো হয়েছে। ঋত্বিক রোশনের রোলটা অনেক প্রমিনেন্স পেয়ে গেল, অভিষেক বচ্চনের রোলটা সেরকম প্রমিনেন্স পেল না। কিন্তু তাও ধুম টুতে অভিষেক বচ্চনের কিছু রোল তো ছিল, অভিষেক বচ্চনের কিছু অ্যাকশন সিনস তো ভালো ছিল। কিন্তু ধুম থ্রিতে অভিষেক বচ্চনের রোলটাকে পুরো কেমিও রোলই বানিয়ে দেওয়া হলো। মানে অভিষেক বচ্চনের রোলের সাথে আরো বেশি ছাঁটাই ধুম থ্রিতে হলো। ধুম টু এর থেকে ধুম থ্রিতে রোলটা আরো কমিয়ে দিল। মানে সমস্যাটা হয়ে গেল, আগেই বললাম অভিষেক বচ্চন দারুণ অ্যাক্টর হিসেবে বলিউডে পরিচিতি পেয়েছে। এখনো অবধি অভিষেক বচ্চনকে সবাই দারুণ অ্যাক্টর হিসেবেই চেনে, কিন্তু কেউ তাকে বড় স্টার বা সুপারস্টার হিসেবে জানে না। অভিষেক বচ্চনের কাঁধে ভর করে আজকে কোনো প্রডিউসার একটা 100 কোটি বা 200 কোটির ছবি কখনোই বানাতে পারবে না। ওই ধরনের ছবি লোকেরা ঋত্বিক রোশনকে নিয়ে বানাতে পারবে, আমির খানকে নিয়ে বানাতে পারবে, আরও অনেক বড় বড় স্টার্সদের নিয়ে বানাতে পারবে। বাট অভিষেক বচ্চনকে নিয়ে একটা এরকম সোলো ফিল্ম কি বানানো সম্ভব? ডেফিনেটলি সম্ভব নয়। তো সমস্যাটা হলো এখানে ধুম পার্ট ওয়ানে কাস্টিংয়ের সমস্যাটা হলো যে প্রত্যেকটা ফ্লপ অ্যাক্টার্সকে কাস্ট করা হয়েছে। সেখানে যদি একটা এস্টাবলিশড অ্যাক্টর থাকতো, মানে অভিষেক বচ্চনের জায়গায় যদি ধুম পার্ট ওয়ানে একটা কোনো এস্টাবলিশড অ্যাক্টরকে যদি পুলিশের রোলটা দেওয়া হতো, তাহলে অ্যাটলিস্ট ধুম ফ্র্যাঞ্চাইজিটা বন্ধ হতো না। তাহলে ধুম ফ্র্যাঞ্চাইজিটা এগোতে পারতো। আপনি জাস্ট গেস করুন, ওয়ার সিনেমাতে যদি টাইটুলার রোলে, লিড রোলে যদি যদি ঋত্বিক রোশনের জায়গায় যদি কোনো একটা এস্টাবলিশিং অ্যাক্টরকে নেওয়া হতো, আপনার কি মনে হচ্ছে যে ওয়ার ফ্র্যাঞ্চাইজি এগোতো? তাহলে কিন্তু ওয়ার ফ্র্যাঞ্চাইজিটা এগোতো না। তাহলে দেখবেন ওয়ারের পার্ট টুতে জুনিয়র এনটিআর বা কোনো এরকম বড়, ওয়ারের পার্ট টুতে অলরেডি জুনিয়র এনটিআর নেগেটিভ রোলে রয়েছেন। তো ধরুন জুনিয়র এনটিআর এর মতন একটা বড় স্টার অ্যাক্টর, আর তার অপোজিটে একটা এমন অ্যাক্টর যে স্টার হতে পারেনি ঠিকঠাকভাবে, সবে এস্টাবলিশ হয়েছে, দারুণ অ্যাক্টর হিসেবে পরিচিতি পেয়েছে। তাহলে কি ওয়ারের কি ফ্র্যাঞ্চাইজিটা খুব বেশি দূর এগোতো? ডেফিনেটলি এগোতো না। তো এটাই ভুল হয়ে গেল যে কোনো এস্টাবলিশড অ্যাক্টর কিন্তু ফার্স্ট পার্টে নেওয়া হয়নি। তো আমার যেটা মনে হচ্ছে যে এবার থেকে আর কি যে কোনো সিনেমার আর কি যদি সেটাকে যদি একটা ফিল্ম সিরিজে সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজিতে যদি কনভার্ট করতে হয়, তো লিড রোলে এমন একজন অ্যাক্টরের থাকা উচিত যে অ্যাক্টিংটা তো খুব ভালো পারেই, কিন্তু তার সঙ্গে তাকে অলরেডি স্টার হিসেবে বা সুপারস্টার হিসেবে তার একটা এস্টাবলিশমেন্ট থাকতে হবে। নইলে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু বেশি দূর এগোবে না। ধুমের সঙ্গে মানে ধুম থ্রিতে ব্যাপারটা শেষ হয়ে গেল, এই কারণেই শেষ হলো। বিকজ অভিষেক বচ্চন আর এখন ধুম সিরিজে কাজ করতে চান না। বিকজ উনি বুঝে গেছেন যে ওনার আর কি রোলের কোনো প্রমিনেন্সই নেই। উনি যখন এর জেনে গেছেন তখন উনি আর এই ধরনের রোল আর করতে চাইছেন না। আর এই কারণে কিন্তু ধুম সিরিজটা বন্ধ হয়ে গেল। আর ধুম থ্রিতে মানে আমির খান পুরো লাইমলাইট এতই কেড়ে নিয়েছে যে ভাই অভিষেক বচ্চনের সত্যি আর কিচ্ছু করারই ছিল না। তো ওটার কারণে বন্ধটা হলো, কিন্তু ধুম থ্রিটা আলটিমেট রিজন না। ধুম পার্ট ওয়ানে যেটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা কি ফ্লপ অ্যাক্টার্সদের কাস্ট করা, এটা হচ্ছে আলটিমেট রিজন।
ওয়ারের পার্ট ওয়ানে ধরুন যদি ঋত্বিক রোশনের জায়গায় কোনো একটা এস্টাবলিশিং অ্যাক্টরকে নেওয়া হতো, তাহলে কি ওয়ারের পার্ট টুটা বা পার্ট থ্রি অত দূর অব্দি এগোতো না। তো ওটাই আর কি ভেবে চিনতে আর কি করতে হয় কাস্টিংটা। তো তখন পার্ট ওয়ানে আর কি প্রত্যেকটা ফ্লপ অ্যাক্টরসকে কাস্ট করা হয়েছিল, কিন্তু এরপরে এই ধরনের কাস্টিং কিন্তু যশ রাজ আর কখনো কন্টিনিউ করেনি। সব থেকে ভালো কথা হচ্ছে টাইগার নিয়ে একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি হলো, তারপরে ওয়ার নিয়েও একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি হয়েছে, মানে একটা খুব সাকসেসফুল হতে স্পাই ইউনিভার্স তৈরি হলো। আর স্পাই ইউনিভার্সে যতগুলো আর কি লিড হিরোজরা রয়েছে প্রত্যেকে কিন্তু সুপারস্টার্স, প্রত্যেকেই সুপারস্টার্স বা মেগা স্টার্স। শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, মানে কেউ অন্তত মানে এরকম না যে এস্টাবলিশ হচ্ছে বা এখনো স্টার হিসেবে পরিচিতি পাওয়া বাকি রয়েছে, এরকমটা নয়। তো এখন আর কি কাস্টিংটা যশরাজ খুব ভালোভাবে করছে। ধুমের বেলায় কিন্তু একটু গড়বড় হয়ে গেছিল, পার্ট ওয়ানই গড়বড়টা হয়েছিল, সে যে কারণে আর কি পার্ট টু অ্যান্ড পার্ট থ্রিতেও আমরা এই গড়বড়টা আরও বেশি প্রমিনেন্টলি দেখতে পেয়েছি। তো যাই হোক, এটাই আমার রায় ছিল এটা নিয়ে। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আর কি আমাকে জানান। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।